শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। আমরা এখন এমন একটি সময়ে বাস করছি যখন জ্ঞান বিজ্ঞান এবং গবেষণায় নতুন নতুন উপাদান যুক্ত হচ্ছে এবং আমাদের যত সেবা ক্ষেত্র আছে অথবা যত শিল্পক্ষেত্র আছে সব জায়গাতেই যুক্ত হচ্ছে গবেষণার নতুন ফলাফল। এর বাইরে আমাদের ওষুধ শিল্পও নয়। আমরা দেখছি যে পৃথিবীতে নতুন নতুন ওষুধ আসছে এবং আমাদের জানা যেসব ওষুধ ছিল সেখানেও অনেক অভিনবত্ব যুক্ত হচ্ছে। আজ আমরা কথা বলবো ওষুধ শিল্পে অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি সম্পর্ক নিয়ে। কারণ যেই অভিনবত্বগুলো আমরা দেখছি সেখানে কোনো মতেই আমরা আগাতে পারবো না যদি না অ্যাকাডেমিয়া থেকে অর্থাৎ বিশ্ববিদ্যালয় কিংবা এ ধরনের গবেষণা প্রতিষ্ঠান থেকে নতুন নতুন গবেষণা যুক্ত না হয়। এ বিষয়ে কথা বলার জন্য আমরা দুজন অতিথিকে পেয়েছি যারা স্ব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। আমরা প্রথমে পরিচিত করছি প্রফেসর ডক্টর মিরাজ রহমানকে। তিনি ডিরেক্টর এমআরসি ইন্ডাস্ট্রিয়াল ডক্টরাল ট্রেনিং প্রোগ্রাম, তিনি চেয়ার মেডিসিনাল কেমিস্ট্রি কিংস কলেজ লন্ডন, থিম লিড অ্যান্টিমাইক্রোবিয়াল রিসার্চ কিংস কলেজ লন্ডন এবং তিনি সায়েন্টিফিক ফাউন্ডার ফিয়ন থেরাপিউটিক্স এবং ট্রান্সক্রিপ্টোজেন। ডক্টর মিরাজ রহমান, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন তানভীর সাজিব, তিনি চিফ মার্কেটিং অফিসার রেনাটা লিমিটেড। তানভীর সাজিব, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা দুজনই নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে আপনি নেতৃত্ব দিচ্ছেন চিফ মার্কেটিং অফিসার হিসেবে, এবং গবেষণায় ডক্টর মিরাজুর রহমান, আপনার কথা আমরা সাম্প্রতিক জেনেছি বেশ কয়েকটি নতুন ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে আপনার গবেষণা প্রতিষ্ঠান এগিয়ে এসছে। দর্শকদের একটুখানি জানিয়েও রাখতে পারি যে আপনারা দুজন একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, দুজন ঘনিষ্ঠ বন্ধু। আলাদা আলাদা অনেক জায়গায় আপনারা কথা বলেন, কিন্তু আজকে টেলিভিশনে প্রথমবারের মতো দুজনকে আমরা পেয়েছি। আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি সে কারণে। আমি প্রথমে তানভীর সাজিব, আপনাকে একটু শুরু করতে চাই। এই যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা ওষুধ শিল্প যেটা, এখানে বেশিরভাগ সময় আমরা মনে করি যে যারা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিস্ট হিসেবে পড়াশোনা করেন তারাই বুঝি এখানে আসেন। আপনি নিজেও ফার্মাসি ডিসিপ্লিনে পড়াশোনা করেছেন, কিন্তু আপনাদেরকে যদি একটু প্রথমে জানান যে ইন্ডাস্ট্রি হিসেবে এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আর কি কি উপাদান থাকে, কোন কোন ডিসিপ্লিন থেকে জ্ঞান এসে যুক্ত হয় এই শিল্পে? ধন্যবাদ আপনাকে। এটা একটা পারসেপশন, মানে আমরা অনেকেই মনে করি ফার্মাসিউটিক্যাল সেক্টর অর্থই হচ্ছে ফার্মাসিস্ট ড্রিভেন। অফকোর্স ফার্মাসিস্টের একটা মেজর রোল এখানে থাকে, বাট এই ইন্ডাস্ট্রিটা আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি কন্ট্রিবিউশন নিয়ে রান করছে। আমি যদি বলতে চাই যে বায়োলজিক্যাল সায়েন্স যে জায়গাটা, যেমন ফার্মাসিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট, ইভেন কেমিস্ট, দে হ্যাভ এ সিগনিফিক্যান্ট রোল। ইভেন টেকনিক্যাল কন্টেক্সটে যদি আমরা দেখি দ্যাট উই হ্যাভ দি ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ার কোর সাবজেক্টে যারা পড়াশোনা করেছে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, দে আর অলসো প্লেইং এ ভাইটাল রোল। ইভেন ইফ ইউ কাম টু দ্য বিজনেস সেক্টর, সেখানে বিজনেস এডুকেশন থেকে যারা আসছে, because this industry is largely driven by the sales marketing people also. So these people are not only from pharmacist background, they are also from different discipline background. So industry, pharmaceutical sector, science বা biological science বা pharmaceutical science যারা পড়াশোনা করছে তাদের কন্ট্রিবিউশন একটা বড়োভাবেই আছে, বাট ইটস নট লিমিটেড টু। সো সবাই এখানে কন্ট্রিবিউট করছে। জি, অনেক ধন্যবাদ। আমরা যেহেতু চিত্রটা একটু জেনে গেলাম যে এত বিভিন্ন রকমের বিষয়ের লোকবল কিন্তু দরকার হয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, সেরকম একটি জায়গায় প্রফেসর মিরাজ রহমান, আপনার জায়গা থেকে জানি যে আমরা যেমন একটি বিশ্ববিদ্যালয়কে যদি চিন্তা করি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখন কিংস কলেজ লন্ডন, ওখানে আছেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের এই যে এতগুলো সাবজেক্ট নলেজ তৈরি করছে, তাদের সাথে এই ইন্ডাস্ট্রির সম্পর্কটা তাহলে কখন নির্ধারিত হয়, কিভাবে এই সম্পর্কটা আরও গভীর হতে পারে? আসলে আপনাকে এটা চিন্তা করতে হবে দুইটা কনটেক্সটে। একটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিভাবে এই সম্পর্কটা নির্ধারিত হচ্ছে, এবং আরেকটি হচ্ছে গ্লোবালি কিভাবে নির্ধারিত হচ্ছে। এবং এর ভিতরে আসলে অনেক ডিফারেন্স আছে, এবং যার ফলে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা যেটাকে বলি ইন্ডাস্ট্রিয়াল এনগেজমেন্ট উইথ একাডেমিক ইনস্টিটিউশন, সেটার ধরনটাও অনেক ডিফারেন্ট হচ্ছে। যেমন আপনি যদি সোজাভাবে দেখেন, বাংলাদেশে ইন্ডাস্ট্রির সাথে এনগেজমেন্ট হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনের গ্র্যাজুয়েশনের পরে। একজন ছাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, কোনো কোনো ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন করছে, এবং তারপরে তারা ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করছে, এবং ইন্ডাস্ট্রি তাদেরকে রিক্রুট করছে, তারা ইন্ডাস্ট্রিকে তার ফিল্ড অনুযায়ী
ড্রাইভ করছে, অনেক ক্ষেত্রে ফিল্ডের বাইরেও তারা ড্রাইভ করছে। সেই ক্ষেত্রে অনেক স্কিলস গ্যাপ রয়ে যাচ্ছে, যেই স্কিলস গ্যাপগুলো আমাদের ইন্ডাস্ট্রি ফিল করতে পারছে না, কারণ তাদেরকে স্টেক হোল্ডার হিসেবে এই কারিকুলাম ডেভেলপমেন্টে বা এই স্টুডেন্টের ট্রেনিংয়ের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ভূমিকা অত্যন্ত নগণ্য। তো এটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষিত। আর আপনি যদি গ্লোবাল প্রেক্ষিত দেখেন বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, আমি যুক্তরাজ্যে আছি, আমি অনেক রিসার্চ করছি ইউএসের সাথে সরাসরি NIH, NIRGT, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ, তাদের সাথে কাজ করছি এবং ওখানকার স্টুডেন্ট ট্রেনিংটাও আমি দেখছি, শুধু যে আন্ডার গ্রাজুয়েট লেভেল তা না, পোস্ট গ্রাজুয়েট বা রিসার্চ লেভেলে। ওখানে কিন্তু জিনিসটা দুইভাবে কাজ করে। একটা হচ্ছে আপনার সরকার ইন্ডাস্ট্রিয়াল এনগেজমেন্টের মাধ্যমে একটা পলিসি ডিসাইড করে যে নেক্সট 10 ইয়ার্স ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা সেট আপ করছে, এবং তখন ইন্ডাস্ট্রি জানতে পারে যে সেই ক্ষেত্রে তাদের কোন ধরনের স্কিলড ওয়ার্কার দরকার হবে। একটা ব্যাপার তো আছে যে একটা লম্বা পার্টনারশিপ আছে আপনার, সেটি চলে আসছে লম্বা সময় ধরে। তখন যেটা হচ্ছে যে এই একাডেমিয়া কিন্তু ইন্ডাস্ট্রিয়াল স্টেক হোল্ডারদেরকে এনগেজ করছে তার কারিকুলাম রিফর্মের ক্ষেত্রে। আপনাকে একটা ছোট উদাহরণ দেই, যে আমি কিংস কলেজ লন্ডনে আছি, আমাদের 2025 কারিকুলাম কি হবে সেটা নিয়ে আমাদের কাজ শুরু হয়েছে কিন্তু আরও 2-3 বছর আগে, এবং আমাদেরকে বর্তমানে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং একটা মেজর রোল প্লে করছে, এটাকে আমরা কিভাবে কারিকুলামে এমবেডেড করতে পারি যাতে সেটা ইন্ডাস্ট্রিয়াল যে লেবার সাপ্লাই আমরা বলি, স্কিলড ওয়ার্কার সাপ্লাই, সেইটার ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল সেক্টরকে যদি আমি এখানে এক্সাম্পল দেই, ইফেক্টিভ করতে পারি, সেটি কিন্তু আমরা ইন্ডাস্ট্রির কাছ থেকে জানছি এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের কারিকুলামটা অ্যাডজাস্ট করছি, যার ফলে কিন্তু আপনার ওখানে স্কিলস গ্যাপটা নেই। আমাদের যদি কোনো ক্ষেত্রে স্কিলস গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রির সাহায্য নিচ্ছি প্লেসমেন্টের মাধ্যমে, স্যান্ডউইচ ইয়ারের মাধ্যমে, যার ফলে যখন আমাদের গ্র্যাজুয়েটরা তাদের এমপ্লয়মেন্ট মার্কেটে এন্টার করছে, দে আর ওয়েল স্কিলড, নট টু জাস্ট যে তারা ওখানে চাকরি করবে, ওই ফিল্ডটাকে ড্রাইভ করার ক্ষেত্রে। এটি একটা বিরাট রকমের পার্থক্য তাহলে আমরা দেখছি ধরনগত দিক থেকে। এই জায়গাটায় যদি তানভীর সাজিব আপনার কাছে আসি, যে আমাদের দেশে কিন্তু এটি খুব কমই ঘটে। যেমন এখানে একটু কথা প্রসঙ্গ হচ্ছে, সরকার একটা মধ্যবর্তী একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করছে ইন্ডাস্ট্রির ধরনটা বোঝার জন্য, এবং তারপর বিশ্ববিদ্যালয়কে গাইড করছে সেরকম জায়গায়। আমাদের এখানে কি এরকম কিছু আপনার চোখে পড়েছে? আপনাদের সাথে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক কেমন, এবং সরকারের কাছ থেকে কখনো কোনো পলিসি ডিরেকশন পাওয়া গেছে এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে? আমি একটু তাহলে ব্যাকে চলে যাই। আমার যে লাস্ট 2 দশক বা তারও বেশি সময় ধরে আমরা যখন দেখছি ইন্ডাস্ট্রিকে, এখানে ডক্টর মিরাজ অলরেডি বলেছেন যে রিলেশনটা বাংলাদেশে মোস্টলি শুরু হয় যে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ইন্ডাস্ট্রিতে জয়েন করছে। বাট লাস্ট 1 ডিকেড আমরা যদি দেখি একটু, সেখানটাতে আমি বলবো যে এই কাজটা শুরু হয়েছে কিছুটা। আচ্ছা, মানে টু বি ভেরি পজিটিভলি লুকিং অ্যাট, যেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। when I started my career 24 years back, তখন আমরা কিন্তু ওই সময়টাতে এইভাবে দেখিনি। বাট ইফ আই গো ব্যাক লাস্ট 10-15 ইয়ার্স, সেই জায়গাটাতে আমি বলবো যে কিছু কাজ হচ্ছে এখানে। একটা ডেপথ এঙ্গেজমেন্ট, যেটা রিসার্চ ওরিয়েন্টেড একটা ইনফ্রাস্ট্রাকচার বা বিগ ইনভেস্টমেন্টে যাবে বা সময় বা একটা ডিসিশন মেকিং, সেটা আমরা একটা বড় প্রজেক্ট হিসেবে দেখি। বাট এর আগে যদি ব্যাক করি, ফর এক্সাম্পল যেটা ডক্টর মিরাজ একটু আগে বলছিলেন যে কোর্স কারিকুলাম বা ইন্ডাস্ট্রি আসলে রিসেন্ট ডেইজে কোন ধরনের গ্র্যাজুয়েট চাচ্ছে, এটার জন্য আমরা কীভাবে অ্যাসেসমেন্টটা হতে পারে। সো এটার জন্য অ্যাসেসমেন্ট কিন্তু খুব ছোট ছোট ইনিশিয়েটিভের মাধ্যমে হতে পারে। মানে লাস্ট 10-15 ইয়ার্স আমি বা আমরা বেশ কিছু এক্সপার্ট যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, মেনি টাইমস উই হ্যাভ বিন ইনভাইটেড বাই মেনি ফার্মাসিউটিক্যাল, নট অনলি ফর ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ডিপার্টমেন্ট অফ বিজনেস administrations and other departments as well, to deliver some lectures on the career progression plan, but how we are looking at the pharmaceutical industry, the evolutions we are observing. So এই ধরনের অ্যাক্টিভিটিগুলো কিন্তু কিছুটা হলেও তাদেরকে ধারণা দিচ্ছে। By recent days, I was part of in a course curriculum finalizations of a post-graduation program for a department of pharmacy of university. So it was also a surprising note for me when I was invited along with other industry experts, said they want to validate
from the business context, from the industrial context, that what is missing in the practical context that we are run in the industry. So these are some good initiatives, but I would say these are not enough. So we need to really collaborate a lot, and the benefit is mutual. It's not for the industry alone, it's also for the academia. আমি ডক্টর মিরাজের সাথে ইকো করব যে আমাদের এখানে ইন্ডাস্ট্রি as on today is even advanced with resources, so compared to the academic sector. আপনি যে পয়েন্টটা বলছেন যে সরকারি এখানে কোনো উদ্যোগ, আমি ওই আলোচনা এখনই ঢুকবো না, কারণ হচ্ছে আমি মনে করি যে ইভেন ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটিগুলো যে ইনিশিয়েটিভ এটা নেওয়ার জন্য আসলে কোনো আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের কোনো পলিসিগত চেঞ্জ দরকার নেই। ইট জাস্ট ইনিশিয়েটিভ এন্ড মাইন্ডসেট, সদিচ্ছাই দরকার এখানে, এবং প্রয়োজনীয়তা বোধ করাটা দরকার, এবং এটা দুই পক্ষকেই ফিল করতে হবে। সেটাই। আমি যদি এখানে ডক্টর মিরাজ রহমান আপনার কাছে আসি, যে এই যে একটু সূচনা হয়েছে, কিন্তু খুব আশার কথা যে দুপক্ষই প্রয়োজন বোধ করছে এবং একজন আরেকজনের কাছ থেকে উপকৃত হচ্ছে। এটাকে যদি আমরা এখন একটু ফাস্ট ফরওয়ার্ড করতে চাই, আর একটু দ্রুততর করতে চাই এবং আরও এঙ্গেজিং, বেনিফিশিয়াল করতে চাই ফর বোথ পার্টিজ, তাহলে কিভাবে আগানো যেতে পারে? ধরে নিচ্ছি যে সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ মাঝখানে নাই। আচ্ছা, আমার মনে হয় যে আপনি যদি একটি স্ট্রাকচারাল এনগেজমেন্ট করতে চান, যদি আপনি পরিবর্তন করতে চান, যেই পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ শিক্ষাক্ষেত্র এবং ইন্ডাস্ট্রি একত্রে কাজ করবে একটা দক্ষ জনবল তৈরি করার জন্য, সেই ক্ষেত্রে তানভীর সাজিব যেটি বলল যে কিছু এনগেজমেন্ট শুরু হয়েছে, এটি খুবই ভালো কথা, কিন্তু এগুলো কিন্তু অনেকটা বিচ্ছিন্ন এনগেজমেন্ট। তো এই বিচ্ছিন্ন এনগেজমেন্টে যেটি হবে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা পজিটিভ কিছু দেখব, কিন্তু এই এনগেজমেন্টটি যে প্রয়োজনীয় এইটি কিন্তু একটি মানে সামগ্রিক শিক্ষাক্ষেত্রে সেটা কোনো প্রতিফলন দেখব না। তো আমি মনে করি যে এগুলো হচ্ছে মেজর পলিসি শিফট, যে কিভাবে শিক্ষাক্ষেত্র এবং শিল্পক্ষেত্র কাজ করবে, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া কীভাবে কাজ করবে। এটি আমাদের একাডেমিক যে লিডারশিপ আছে, সেই একাডেমিক লিডারশিপ উইথ পলিসি লিডারশিপ যেটি আছে, যেটি আমি বলবো যে আমাদের হায়ার এডুকেশন যে মিনিস্ট্রি আছে, হয়তো শিক্ষা মন্ত্রণালয়, এর সাথে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল লিডারশিপ আছে, দে নিড টু সিট টুগেদার, দে নিড টু আইডেন্টিফাই দ্য গ্যাপ। তাদেরকে একত্রে বসতে হবে, দেখতে হবে যে গ্যাপটা কোথায়। এটি আসলে এমন কোনো কঠিন বিষয় না যে আমরা এই গ্যাপটা বুঝতে পারবো না, কারণ আমাদের সামনে বহির্বিশ্বে প্রচুর উদাহরণ আছে, এমনকি পার্শ্ববর্তী দেশগুলোতে উদাহরণ আছে যেখানে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া একত্রে কাজ করছে। এবং এই কাজ করাটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে আসলে কেউ সুপিরিয়র না। আমরা যদি এটা মনে করি যে অনেক সময় পারসেপশন আছে যে একাডেমিয়াতে সব ব্রিলিয়ান্ট রিসার্চাররা আছেন, ব্রিলিয়ান্ট একাডেমিক আছেন, ইন্ডাস্ট্রিতে তারা আমাদেরকে কিভাবে নলেজ দিবে, এটি একটা ভুল ধারণা। আমি জানি এই পারসেপশন অনেক ক্ষেত্রে বাংলাদেশে থাকে। তো আমরা কিভাবে দুইটা সেক্টরেরই স্ট্রেংথগুলোকে ইউটিলাইজ করতে পারি। তানভীর সাজিব রাইটলি বললেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অনেক ক্ষেত্রে রিসোর্স রিচ, এই একাডেমিক সেক্টর রিসোর্স পুয়ার হলেও তাদের অ্যাবিলিটি টু কন্ট্রিবিউট অনেক ক্ষেত্রে, বিকজ তারা যেহেতু তাদের চিন্তাভাবনাটাকে একটা ডোমেনে কন্টেইন করতে হবে না, তাদের অ্যাবিলিটিটা বেশি। তো আমরা কিভাবে এই দুইটা সেক্টরের এই যে শক্তির অংশটা আছে, এটা কিভাবে আমরা এক্সচেঞ্জ করে দুইটা সেক্টরকেই ডেভেলপ করতে পারি। কারণ এটি কিন্তু আপনি ইন্ডাস্ট্রিয়াল এনগেজমেন্ট করবেন না যদি আপনার গোল থাকে যে আমি ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করব এবং তার মাধ্যমে ইকোনমিক ডেভেলপমেন্ট করব। আপনাকে এটাও চিন্তা করতে হবে আমি ইন্ডাস্ট্রি ডেভেলপ করব, কিন্তু তার মাধ্যমে আমরা আমার একাডেমিক ইনস্টিটিউশনটাকে ডেভেলপ করব। এবং সেই ডেভেলপমেন্ট প্ল্যানটা হয়তো স্বল্প মেয়াদী হবে না। আপনি যদি স্বল্প মেয়াদী প্ল্যান করেন, অনেক ক্ষেত্রেই আপনি অনেক মানে খুব দ্রুত একটা ফল পাবেন, তারপরে কিন্তু সেটি নিয়ে আর আগাবেন না, সাস্টেনেবল কিছু হবে না। তো আপনাকে যেটি করতে হবে একটি স্বল্প মেয়াদী এবং একই সাথে দীর্ঘমেয়াদী দুটি প্ল্যান একত্রে আগাতে হবে। আমরা অনেক ক্ষেত্রে বলি বাইরে যেটা, যে আমাদের মাইলস্টোন ড্রিভেন অ্যাপ্রোচ নিতে হবে, যে আমরা একটা মাইলস্টোন অ্যাচিভ করার পরে আমরা নেক্সটটাতে যাচ্ছি, যাতে দুটি ক্ষেত্রই এইটার সুবিধাটা পায়। সেটাই। অনেক ধন্যবাদ ডক্টর মিরাজ রহমান। তানভীর সাজিব, আপনার কাছে আসি, যে এই প্রসঙ্গটা যে আমাদের লং টার্ম
প্ল্যান নিয়ে আগানো দরকার, কিন্তু ছোট ছোট সাকসেস স্টোরি আমাদের একটা উদ্দীপনা হিসেবে কাজ করবে। আপনাদের রেনেটা লিমিটেড থেকে কখন এরকম কোনো উদ্যোগ নিয়েছিলেন কিনা যে একাডেমিয়ার সাথে কোনো কোলাবোরেশন করেছেন, কোনো রিসার্চ প্রজেক্ট নিয়েছেন, সেখানকার ফলাফলগুলো কেমন ছিল? এবং এ ধরনের উদ্যোগ যদি আমরা আরও বিস্তৃত করতে চাই, যেটা ডক্টর মিরাজ রহমান বললেন যে আমরা সেন্ট্রালাইজড একটা উদ্যোগের মাধ্যমে সবার সাথে ছড়িয়ে দেব, তাহলে কিভাবে আমরা আগাতে পারি? জি, এটা হচ্ছে আমি রেনেটার প্রসঙ্গে যেহেতু আপনি প্রশ্ন করলেন, আমরা রিসেন্ট ডেজে আমরা বেশ কিছু এরকম কোলাবোরেশন স্মল স্কেলে, বাট কয়েক কিছু এক্সাম্পল দিতে পারি আমরা। যেমন আমরা কিছু রিসার্চ গ্র্যান্ট নিয়ে কাজ করেছি, মানে খুবই স্মল স্কেলে, বাট আমরা দেখেছি যে এইখানটাতে স্টুডেন্টদের এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে এবং দে আর রিয়েলি স্টার্টেড ইনক্লাইন্ড টু দ্য রিসার্চ প্রোগ্রাম। আচ্ছা, এখন যদি বলে আউটকাম কি, বেনিফিট কি, সেটা আসলে ইয়েট টু সি, বাট দি ইনিশিয়াল ফিডব্যাক ইজ ভেরি কোয়াইট এনকারেজিং। এবং এখানে যেটা হয়েছে যে আমরা আমাদের রেনেটার পক্ষ থেকে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটির সাথে, এবং ওখানে দেয়ার ওয়াজ এ গুড নাম্বার অফ স্টুডেন্ট হু প্রেজেন্টেড দ্য রিসার্চ কেস, অ্যান্ড বেসড অন দ্য ইভলিউশন অফ দি অ্যাট্রাক্টিভনেস অফ দ্য রিসার্চ দ্যাট ওয়াজ ফাইনালাইজড অ্যান্ড টপ 3 ওয়াজ অ্যাওয়ার্ডেড রিসার্চ গ্র্যান্ট নিয়ে। সো এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছি, বাট বিফোর দিস প্রোগ্রাম আই ওয়াজ অলসো টকিং টু ডক্টর মিরাজ যে এইগুলো সাস্টেনেবল হবে না যদি এটাকে স্ট্রাকচার না করা হয়। ফর এক্সাম্পল, আমরা রেনেটা বা অন্য একটা কোম্পানি এই ইনিশিয়েটিভগুলো নিতেই পারে, বাট সাস্টেনেবল হবে তখনই যদি আমরাও চিন্তা করি যে এই একটা রিসার্চ আমার কোম্পানির জন্য আসলে বেনিফিশিয়াল হবে এবং অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্ট অলসো লার্নিং ক্রাফটটাও ওখানে স্ট্রং হবে তার। সো দিস ক্যান বি দেন উইন উইন প্রপোজিশন অ্যান্ড সাস্টেনেবল অ্যান্ড রিপিটেড। আমরা রিসেন্ট ডেজে জব ফেয়ার করছি, আমরা প্রোঅ্যাক্টিভলি আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমরা ওইখানে আমরা রিক্রুটমেন্ট প্রসেস রান করছি। আমরা রিসেন্টলি যে একটা প্রজেক্ট রান করেছি রেনেটা থেকে ওমেন লিডারশিপস, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, বিকজ ইন বাংলাদেশ স্টিল আফটার সো মেনি ইয়ার্স স্টিল দিস ইজ অ্যান স্টিগমা অ্যান্ড দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস অ্যারাউন্ড ইট। তা আমরা সেখানে কিছু ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছি। ইভেন বিফোর আই ওয়ার্ক ফর রেনেটা আদার অর্গানাইজেশন থেকে আমরা ইনিশিয়েটিভগুলো নিয়েছি। কিছু বেনিফিট আমি দেখছি, যে ইউনিভার্সিটিগুলোতে পায়োনিয়ারিং করছে বা যে ইউনিভার্সিটিগুলোতে এই কাজগুলো হচ্ছে, তাদের আউটকাম over a period of last 5-10 years, we see the outcomes and the product from those universities are better of these days. So that's a visible outcome we observe from the industry context. But I would only emphasize that it should be structured, it should be win-win. As Dr. Miraz mentioned one more point, that এখানে আসলে এইটা চিন্তা করার সুযোগ নেই কোনো পক্ষকেই, যে একাডেমিয়া যদি মনে করে যে উই আর দ্য একাডেমিক্যালি উই আর নো বেটার দ্যান ইন্ডাস্ট্রি, অথবা ইন্ডাস্ট্রি যদি মনে করে দি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড দি সেট আপ উই হ্যাভ দ্যাট ইজ নট আন্ডারস্ট্যান্ডেবল বাই দি একাডেমিশিয়ানস, দ্যাটস এ রং পারসেপশন। সো দে নিড টু ওয়ার্ক টুগেদার অ্যান্ড দে নিড টু সি দ্য ফিউচার্স ওয়ার্কিং টুগেদার। সো ওনলি দেন ইট উইল ওয়ার্ক অ্যান্ড it can be a benefit perceived and felt by the both end. অ্যান্ড এখানে যারা পলিসি মেকার বা গভর্নমেন্ট বা অন্যান্য যারা অথরিটি, দে নিড টু বি পার্ট অফ ইট অলসো। সো উই নিড টু সিট টুগেদার, উই নিড টু ওয়ার্ক টুগেদার ফর এ বেটার গোল। আমরা এই প্রসঙ্গে যদি একটু আসি, ডক্টর মিরাজ রহমান, আপনি কিংস কলেজ লন্ডনে ওখানে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের সবচেয়ে বড় প্রোগ্রামটি আপনি সেখানে ডিরেক্টর হিসেবে আছেন। আপনি দেখছেন যে ইন্ডাস্ট্রি যখন একটা রিসার্চ অথবা কোলাবোরেশনের জন্য বিশ্ববিদ্যালয়ে আসে, কী ধরনের মনোভাব তারা নিয়ে আসে, তাদের ডিমান্ড কী থাকে, ইউনিভার্সিটি কীভাবে রেসপন্ড করে, ওই অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। এবং যেই স্ট্রাকচার্ড বা একটা গঠনগত দিকের কথা বললেন তানভীর সাজিব ভাই, ওইটা আমরা বাংলাদেশে কিভাবে অর্জন করতে পারি? আচ্ছা, এখানে একটি আমি এই এলিফ্যান্ট অ্যাট দ্য রুম যেটা বলে যে হোয়াট ইজ দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, আই ওয়ান্ট টু ব্রিং দ্যাট ফরওয়ার্ড ফার্স্ট। ওয়ান অফ দ্য মেজর প্রবলেম হচ্ছে কি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গুণগত মানের গবেষণা হয় না। সো যেহেতু গুণগত মানের গবেষণা হয় না, তখন কিন্তু ইন্ডাস্ট্রি তাদের প্রবলেম সলিউশনের জন্য এই একাডেমিক ইনস্টিটিউশনের কাছে যাওয়ার প্রয়োজনটা অনুভব করে না। তো আমাদের যেটা হয় যে আমি কিংস কলেজ লন্ডনে ইন্ডাস্ট্রিয়াল পিএইচডি প্রোগ্রামে যে আমি ডিরেক্টর হিসেবে কাজ করছি, ইন্ডাস্ট্রি ইজ অলওয়েজ ফেসিং ডিফারেন্ট টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস। ওই সলিউশনগুলোর জন্য কিন্তু ওরা আমাদের কাছে আসছে, যেহেতু আমাদের গবেষণার মাধ্যমে ওই সলিউশন প্রোভাইড করা সম্ভব। তো যেভাবে আমরা এনগেজ করছি, সেই এনগেজমেন্টের 3টা লেভেল আছে। একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তারা হয়তো 6 মাসের জন্য একটা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। ওই সময় কিন্তু আসলে ইন্ডাস্ট্রি ইজ কাইন্ড অফ ওয়ার্কিং
অ্যাজ এ রিজার্ভার অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস তারা কিন্তু ওই স্টুডেন্টের ট্রেনিংয়ে কন্ট্রিবিউট করছে। একাডেমিক সুপারভাইজার থাকছে একজন, সে হয়তো খুব মাইনর ক্ষেত্রে কিছু কন্ট্রিবিউট করছে, কিন্তু এখানে দেখেন ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন বেশি। জি, এরপরে এনগেজমেন্ট হচ্ছে যখন তারা মাস্টার্স করছে, তখন কিন্তু ইন মোস্ট কেসেসে কি হচ্ছে, ইন্ডাস্ট্রি তার যে প্রবলেম আছে সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছে, এবং সেই সলভ করার জন্য ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়া যৌথভাবে কাজ করছে। আর আমি যে প্রোগ্রামটা লিড করছি সেটা হচ্ছে একটি পিএইচডি প্রোগ্রাম। সেই পিএইচডি প্রোগ্রামে আমরা প্রতি বছর 50 জন পিএইচডি স্টুডেন্ট ইন্ডাস্ট্রির সাথে কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল কো-ফান্ডিং মডেলে। এখানে ইন্ডাস্ট্রি আমাদের যদি রাফলি ধরি যে 200,000 পাউন্ড একটা পিএইচডি স্টুডেন্টের 4 বছরের ট্রেনিংয়ে খরচ হচ্ছে, তার স্যালারি সহ, স্টাইপেন্ড সহ। সরকার একাডেমিক ইনস্টিটিউশনের মাধ্যমে 100,000 প্রোভাইড করছে, আচ্ছা, ইন্ডাস্ট্রি 100,000 দিচ্ছে। এবং এরপরে এটা একটা খুবই কম্পিটিটিভ প্রসেস। ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন করছে উইথ ইন্ডাস্ট্রিয়াল সুপারভাইজার, উইথ একাডেমিক সুপারভাইজার, যে তারা এই প্রবলেমটা নিয়ে কাজ করতে চায় এবং তারা একটা পিএইচডি স্টুডেন্ট ওই প্রোগ্রামের জন্য রিক্রুট করতে চায়। এইটা একাডেমিক এবং ইন্ডাস্ট্রি জয়েন্টলি রিভিউ করে অ্যাওয়ার্ড করছে। এখন দেখেন, যদি আপনি প্রতি বছর একটা ইউনিভার্সিটিতে 50টা ইন্ডাস্ট্রিয়াল পিএইচডি আপনার যদি অ্যাওয়ার্ড হয়, তার মানে আমরা যে টেকনোলজিক্যাল সলিউশনগুলো দিচ্ছি, যে রিসার্চ হচ্ছে, সেই রিসার্চের মাধ্যমে শুধু যে একাডেমি এনরিচ হচ্ছে তা না, পাবলিকেশন হচ্ছে, ওই টেকনোলজির নেক্সট লেভেলে যাচ্ছে। একই সাথে ইন্ডাস্ট্রি কিন্তু ইমিডিয়েটলি ওই সলিউশনটাকে ইউজ করে তার প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে পারছে। সেটাই। একটা খুব সিম্পল উদাহরণ দিব, আমি যদিও ফার্মাসিউটিক্যাল সেক্টরে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল পিএইচডি প্রোগ্রামটা ভেরি মাল্টিডিসিপ্লিনারি। আপনারা 4G 5G, আমি সাধারণ মানুষের জন্য যাতে বুঝতে সহজ হয়, 4G 5G ইন্টারনেট টেকনোলজির কথা জানেন। কিংস কলেজ লন্ডন 6G টেকনোলজি নিয়ে কাজ করছে। এইটি কিন্তু ইন্ডাস্ট্রি কাজ করছে আমাদের এক্সপার্টদের সাথে কিভাবে এই টেকনোলজিটাকে মার্কেটে নিয়ে আসা যায়। এটি হয়তো আগামী 5 বছর পরে মার্কেটে আসবে, কিন্তু সেটা নিয়ে কিন্তু এখনই কাজ শুরু হচ্ছে। কে সেটি প্রোভাইড করছে? একাডেমিক ইনস্টিটিউশন ইজ গিভিং দ্য লিডারশিপ। তো আপনি যদি আমি যে আবার শুরুতে যে এলিফ্যান্ট ইন দ্য রুম বললাম, আপনি যদি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার প্রকৃত পরিবেশ এবং চর্চা করতে পারেন, ইন্ডাস্ট্রি কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে আসার জন্য অনেক বেশি উদ্গ্রীব থাকবে, কারণ তাদের কিন্তু কমার্শিয়ালি অনেক বেনিফিট আছে সেখান থেকে। এটার ক্ষেত্রে আমি খুব ছোট করে যদি একটা উত্তর নেই, এখানে কিন্তু একটা ওই চিকেন এগ প্যারাডক্স, যেটা অর্থাৎ ডিম আগে না মুরগি আগে, এটার একটা প্রসঙ্গ আসছে। আমরা শুরুতেই স্বীকার করে নিয়েছি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর রিসোর্স অর্থাৎ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট একটু কম, ইন্ডাস্ট্রির এটা বেশি আছে। এখানে কি উদ্যোগটা কে নেবে যে বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা একটু সমৃদ্ধ যদি করে দিতে পারি, সেখানে যেহেতু নলেজ কনসেন্ট্রেশন অনেক বেশি, তাহলে আমরা দীর্ঘদিন ধরে তাদের সার্ভিসটা নিতে পারবো। দেশের বাইরে কিন্তু আমরা দেখছি বড় বড় প্রতিষ্ঠানগুলো অ্যালুমনাই অ্যাসোসিয়েশন এসে বড় বড় ফ্যাসিলিটি ডেভেলপ করে দিচ্ছে। বাংলাদেশে এই উদাহরণ একেবারেই নাই। মিস্টার তানভীর সাজিব, আপনার কি মনে হয় যে উদ্যোগটা কিভাবে শুরু হতে পারে? খুব কংক্রিট বলাটা খুব ডিফিকাল্ট এখানে, বাট আসলে আমার কাছে মনে হয় যে আমি যে পয়েন্টে ফিল করব যে আমার স্ক্যারসিটিটা বেশি, সো আই নিড টু টেক দ্য ইনিশিয়েটিভস অ্যাজ সিম্পল। সো কোন একটা ডিপার্টমেন্ট, ইট নট নেসেসারি টু বি কনফাইন্ড উইথ ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, any relevant discipline to, whose product can be a part of the pharma industry, if they feel that we lack that support, but ইন্ডাস্ট্রিতে সেটা পসিবল। আমি আপনার এইটার সাথে আমি একটু এক্সটেন্ড করে 2-3টা পয়েন্ট, তাহলে খুব আমাদের জন্য আলোচনাটা একটু জিনিসটা খুব হেল্পফুল হবে। আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে আমরা প্রায় 32,000 crore টাকার মার্কেট, আমাদের ফার্মাসিউটিক্যাল মার্কেট, অ্যান্ড অ্যাট দি সেম টাইম আওয়ার এক্সপোর্ট ভ্যালু ইয়ারলি নাও এখন 6,000 crore টাকা। মোর দেন 150 কান্ট্রিজে আমরা কিন্তু এক্সপোর্ট করছি। অ্যান্ড মেনি অফ ইউ আর অ্যাওয়্যার, আমরা কিন্তু রিসেন্ট ডেজে লাস্ট কাপল অফ ইয়ার্সে আমরা কিন্তু ইউরোপ এবং ল্যাটিন আমেরিকান মার্কেটগুলোতে এক্সপোর্ট শুরু করেছি। সেটার জন্য কিন্তু যে টেকনোলজিক্যাল এক্সেলেন্স দরকার, সেটার সাথে কোয়ালিটির যে বেঞ্চমার্কিং দরকার, যে এ প্রোডাক্ট বিং বায়োইকুইভ্যালেন্ট, এ প্রোডাক্ট উইথ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ডিফারেন্ট অ্যাক্রিডিয়েশনস, এগুলো করছে কিন্তু আমাদের যারা রিসোর্সেস লোকজন, তারাই কাজগুলো করছে। সো এদের রেডিনেসটা আসলে বিল্ড করতে হবে একাডেমিক পিরিয়ডেই, এবং সেই কারণেই এখনকার মডার্ন সেট আপে রিকোয়ারমেন্ট কোথায়? এখন ইউএস এফডিএর অ্যাপ্রুভাল
বাংলাদেশে প্রায় 4-5টি কোম্পানি পেয়েছে একাধিক প্রোডাক্টে। ইটস নো মোর এ ড্রিম। আমরা এখন ইউকে এমএইচআরে বা মেজর যে অ্যাপ্রুভালগুলো নিয়ে কিন্তু ওইসব কান্ট্রিতে প্রোডাক্ট পাঠাচ্ছি। সো আপনি যদি বলেন যে রেনেটা সহ আরও বেশ কয়েকটা কোম্পানিতে তাদের কিন্তু ওই সেট আপ, যেটা ইউএস এফডিএ অ্যাক্রিডেটেড সেট আপ, ভ্যালিডেটেড সেট আপ, সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেট আপ কিন্তু ইন দ্য কান্ট্রিজ ইজ অ্যাভেলেবেল। নাও দ্য অ্যাডভান্টেজটা নিতে হবে আমাদের একাডেমিক সেক্টর থেকে, সেখানে অ্যাপ্রোচটা আসতে হবে। আমি বলছি না এটা শুধুমাত্র একাডেমিক সেক্টরের রেসপন্সিবিলিটি টু অ্যাপ্রোচ, ইন্ডাস্ট্রি থেকে হতে পারে, সেটাই হতে পারে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু কোনো একটা পয়েন্টে কাজটা শুরু হতে হবে। যেটা ডক্টর মিরাজ বলেছে ওই পার্টটা আমাদের জন্য মিসিং পার্ট। আমি যেটা বলেছি সেগুলো খুব স্মল ইনিশিয়েটিভস। ওইটা মিসিং পার্ট হচ্ছে যে এখানটাতে ইভেন আমাদের রিসার্চ তো ওই লেভেলে বাংলাদেশে এখনও হচ্ছে না। মলিকুলার ডেভেলপমেন্ট, ফর্মুলেশন ডেভেলপমেন্ট মূলত আমরা কাজ করি, কিছু একদম ড্রাগ ডিসকাভারি এই ধরনের রিসার্চ কিন্তু বাংলাদেশে এখনও হচ্ছে না। সামনে যে হবে না আমি সেটা বলছি না, কিছু লাইট অফ হোপস আর দেয়ার। এই জায়গাটাতে দরকার হচ্ছে যে একাডেমিক সেক্টর থেকে, সেটা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হতে পারে, পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্ট হতে পারে, তাদের এঙ্গেজমেন্ট ইন সার্টেন প্রজেক্টস দ্যাট ক্যান বি বেনিফিশিয়াল ফর দ্য ইন্ডাস্ট্রি। ওকে, সেটা So, যে আমি দুইভাবেই দেখছি। জি। মানে আমি একাডেমিক সেক্টরকে আমি এখন মানে আমার অপোজিশনে দেখছি না, আমি দেখছি যে ভেরি মাচ বিকজ উই আর ডিপেন্ডিং অন দ্য আউটকাম অফ দি বেস্ট স্টুডেন্টস ইন দ্য কামিং পিরিয়ড, আদারওয়াইজ ইন্ডাস্ট্রি উইল সাফার। ডক্টর মিরাজ রহমান, আমরা আসি যে যখন ওষুধ শিল্পের কথা আলাদা করে আসি আমরা ভাবি যে একটি নতুন ওষুধ উদ্ভাবনী বুঝি গবেষণার একটা বিরাট ক্ষেত্র, কিন্তু একটু আগে তানভীর সাজিব সাহেব যেটি বললেন যে এখানে তারা যে প্র্যাকটিসটা এখন করছেন, এখনই তাদের যেটা দরকার ফর্মুলেশন হোক, অন্যান্য সম্পর্কিত হোক, সেই ধরনের গবেষণা কি বিশ্ববিদ্যালয় হতে পারতো না? সেখানে কি ইন্ডাস্ট্রি বিশ্ববিদ্যালয়ের সাথে আরও এগিয়ে আসতে পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে এবং আসা উচিত। আমি একটু হাইলাইট করতে চাই, যদি তানভীর সাহেব বললেন যে বাংলাদেশের ফার্মা সেক্টর একটা ইউনিক সেক্টর, একটা রিসোর্স পুয়ার কান্ট্রিতে একটি হাইটেক সেক্টর এবং যেটি অনেক সাকসেসফুল। 150টি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে, এফডিএ এমএইচআরে অ্যাপ্রুভড ফ্যাসিলিটি আছে। কিন্তু দেখেন এই ডেভেলপমেন্টটা হয়েছে সম্পূর্ণ ফর্মুলেশন ডেভেলপমেন্টের উপরে। আমরা ট্রিপসের কারণে আমরা সুবিধা পাচ্ছি যে যেগুলো প্যাটেন্টেড প্রোডাক্ট সেগুলোও কিন্তু বাংলাদেশে চলে আসতে পারছে উইদাউট প্যাটেন্ট প্রোটেকশন, এবং আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি সেটিকে ফর্মুলেট করে লোকাল পেশেন্ট পপুলেশনের জন্য দিতে পারছে। কিন্তু এই বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে আমাদের কিন্তু এই প্রোটেকশন চলে যাচ্ছে। জি। এবং একই সাথে আমাদের বাংলাদেশের ফার্মা সেক্টর ফর্মুলেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণভাবে বৈদেশিক এপিআই আমদানি নির্ভর। আমরা এপিআই খুব সামান্য, যে আপনার কিছু প্যারাসিটামল, রেনিটিরিন, পেনিসিলিন ছাড়া কোনো এপিআই তৈরি করি না। এখন দেখেন যে পলিসি ফেইলিওরটা কীভাবে কাজ করে। আমরা কিন্তু জানতাম যে আমাদের এপিআই ম্যানুফ্যাকচারিংয়ে ক্যাপাবিলিটি ডেভেলপ করতে হবে। সরকার জানতো, ইন্টারন্যাশনাল পলিসি মেকিং অর্গানাইজেশন ইনফর্ম করেছে, ফার্মা ইন্ডাস্ট্রি জানে, একাডেমিক ইনস্টিটিউশন জানে, কিন্তু এখনও কিন্তু এপিআই ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কোনো ইউনিভার্সিটিতে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো রিসার্চ নেই। তো আপনি দেখেন যদি যে বাইরে যদি যাই, কিংস কলেজ লন্ডন, স্ট্যানফোর্ড, আপনি দেখবেন যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন রিসার্চ ফ্যাসিলিটি তৈরি করে দিচ্ছে তাদের মিউচুয়াল বেনিফিটের জন্য। আমরা কি পারতাম না যে বাংলাদেশের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি না হোক, কয়েকটা কালেকটিভলি ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে একটি এপিআই রিসার্চ সেন্টার তৈরি করে ওখানে স্কিলড ওয়ার্কার তৈরি করা? এখন আমাদের এপিআই এর জন্য কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমরা স্কিলড ওয়ার্কার নিয়ে আসছি, আর আমরা একই সাথে বলছি যে আমরা বৈদেশিক নির্ভর হতে চাই না। আমরা যদি নিজেদেরকে ডেভেলপ না করি তাহলে আমাদের বিদেশ নির্ভর হওয়া ছাড়া উপায় নেই। সো এটি একটি এক্সাম্পল। আমার মনে হয় যে যে কোনো কারণেই হোক একটা আস্থার অভাব আছে, যে ইন্ডাস্ট্রির সাথে ইন্ডাস্ট্রি লিডারশিপ, যেরকম তানভীর সাজিব, ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি লিডারশিপের এই আস্থার অভাবটা দূর করা দরকার, এবং যৌথ বিনিয়োগে সেটি ইন্ডাস্ট্রি ফিল করতে হবে যে ইট উইল লং টার্ম আমাদের উপকারে আসবে। সরকার এখানে একটি মধ্যস্থতার দায়িত্ব নিতে পারে, সরকার ইনভেস্ট করতে পারে, করে এই ধরনের স্কিলড ওয়ার্কার যেখানে আমাদের গ্যাপ আছে, আমরা যদি ফার্মা সেক্টরের এই যে চমৎকার উন্নতি এটাকে যদি ধরে রাখতে না পারি, ফার্মা সেক্টর যদি ফেল করে আফটার আমাদের ট্রিপস এবং এই প্যাটেন্ট প্রোটেকশনের যে ফ্যাসিলিটিটা চলে যাওয়ার পরে, এই এপিআই ম্যানুফ্যাকচারিংয়ের এনফোর্সড হওয়ার পরে, দ্যাট উইল বি এ ট্র্যাজেডি। সো আমাদেরকে এই উন্নতিটা কিভাবে আমরা আরও নেক্সট স্টেজ যেতে পারি। আমি ড্রাগ ডিসকাভারি ডেভেলপমেন্টে কাজ করি,
আমি চাইবো যে এখানে বাংলাদেশে এখানে একটা ল্যাব করার জন্য আই ক্যান মেক এভরিথিং পসিবল। দুঃখের বিষয় কি জানেন, যে ধরেন আমি কিংসে আছি, এরকম আমাদের অনেক বাংলাদেশি গ্রাজুয়েট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি বিশ্বের বিভিন্ন দেশে অনেক সিনিয়র পজিশনে আছেন। বাংলাদেশ থেকে কখনো রিচ আউট করা হয় না যে কিভাবে আমরাও কন্ট্রিবিউট করতে পারি। সেই ক্ষেত্রে ওই স্কিল গ্যাপটা আমরা কিভাবে একটু হেল্প করতে পারি। সো একটু ইন্টিগ্রেটেডভাবে যদি একটা হলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া হয়, এই নতুন গভর্নমেন্ট, নতুন বিপ্লব, নতুন বাংলাদেশ, সব কিছু আসলে নতুন করে শুরু করতে হবে। সেটি একটা অসম্ভব যেগুলোকে আগে মনে হতো এক সময়, সেগুলো এখন সম্ভাবনার কিন্তু একটা স্বপ্ন সবার ভিতরে তৈরি হয়েছে। সেই স্বপ্নটাকে মনে রেখে তানভীর সাজবি যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশের এই আমাদের গর্বের জায়গা কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে আমাদেরকে প্রতিনিধিত্ব করছে, আমরা কি এমন একটি স্বপ্ন দেখতে পারি যে আমাদের শীর্ষ যেই ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানগুলো আছে তারা মিলে একটি জয়েন্ট একটি ফান্ড তৈরি করুক, তারা 1000 কোটি টাকার 2000 কোটি টাকার, এবং হবে কি এরকম একটা কিছু তৈরি হলো, সবার ভিতরে একটা উদ্দীপনা তৈরি হবে এবং তারপর সেটা ঘোষিত হোক, সরকারের কাছে প্রস্তাবনা যাক বা আমাদের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের কাছে যাক। এরকম কি কিছু একটা স্বপ্ন কি আমরা এখন দেখতে পারি? আমরা কি প্রস্তুত হয়েছি? যেহেতু ডক্টর মিরাজ যে কথাটা বললেন যে এখন তো নতুন বাংলাদেশ, নতুনভাবে আমরা সব কিছু চিন্তা করছি, আমি কিন্তু আশাবাদী খুবই, মানে যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে ওখানেই আমি খুব স্বপ্ন দেখি যে এই সেক্টরটাকে আসলে আমাদের প্রোটেক্ট করতেই হবে। কারণ আমরা যেমন R&D সেক্টর নিয়ে খুব গর্ব করি, ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু নেক্সট ইমার্জিং সেক্টর, এবং ইমার্জিং বলে ভুল হবে, এটা অলরেডি কন্ট্রিবিউট করছে সিগনিফিকেন্টলি। দেখেন আমি কিন্তু লাস্ট 20 ইয়ার্স কাজ করেছি 4টা গ্লোবাল অর্গানাইজেশনে। অ্যান্ড ইউ মাইট আস্ক মি যে নোভার্টিস, সানোফি, নোভো নর্ডিক্স বা রোশ এগুলো কাজ করার পরে আমি কেন রেনেটাতে কাজ করছি? কারণ বাংলাদেশ কিন্তু এখন রেনেটা কিন্তু বাংলাদেশি বেসড একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, গ্লোবাল কোম্পানি। আই এম শিওর যে আমরা এই প্রোগ্রামটার অবজেক্টিভ কি, আমাদের অবজেক্টিভ হচ্ছে যে এটা নিয়ে আমরা আমাদের থেকেও যারা এক্সপার্ট আছেন বা যারা আরও মোর ইনফ্লুয়েন্স করতে পারবেন, আমরা সবাই মিলে যদি এখানে কিছু মুভিং ফরওয়ার্ড আরও কিছু চেঞ্জ, পজিটিভ চেঞ্জ আনতে পারি, দ্যাট উইল হেল্প টু থিংস। ওয়ান ইজ the sector development through the industry academia collaborations, and একটা বিষয় হবে যে আমরা মনে করি যে বোথ এন্ডেরই কিন্তু এখানে একটা ইনভেস্টমেন্ট থাকতে হবে। ওইটা যখন হবে তখন সাস্টেনেবল হবে। সো ইটস নট দ্য ইন্ডাস্ট্রি ওয়ানলি, একাডেমিক সেক্টরের একটা কিছু ফান্ড থাকে, মানে সারা বছর এডুকেশনাল কিছু গ্র্যান্ট থাকে, তাদেরকেও চিন্তা করতে হবে যে আমি এই যে এপিআই কথা বলেন ডক্টর মিরাজ, যে ঠিক আছে ফর্মুলেশন ডিপেন্ডেন্ট আমরা আছি এখন পর্যন্ত, আমরা এপিআই চিন্তা করতে, এখনও তো এপিআই এর জন্য ডিপেন্ডেন্সি আমরা ইন্ডিয়া, চায়না এবং সব কান্ট্রির উপর ম্যাক্সিমাম, তাই না? তো সেই জায়গা থেকে তো চিন্তা করতে হবে আমাদের। আমরা একেবারেই শেষের দিকে ডক্টর মিয়াজ রহমান, তানভীর সাজিব যেটি বললেন যে উদ্যোগটি নেওয়া যেতে পারে, কিন্তু দুই পক্ষ থেকেই কিছু একটা এগিয়ে আসার একটা প্রয়োজন আছে। আপনার যদি কনক্লুডিং কোনো রিমার্কস থাকে এই প্রসঙ্গে, আমরা কিভাবে আগাতে পারি জায়গাটা? আমার মনে হয় কি যে ধরেন কয়েকটি ইউনিভার্সিটিকে মেবি শুরুতে যাদের রিসোর্স কিছুটা বেটার আছে তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে স্পেসিফিক একটি প্রপোজাল নিয়ে, সরকারের সাথে এবং ইন্ডাস্ট্রির সাথে কাজ করে একটি সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করার জন্য। আচ্ছা, এবং সেই সেন্টার অফ এক্সেলেন্স যদি আমরা তৈরি করতে পারি, এর মাধ্যমে আমরা লং টার্মে কীভাবে ইন্ডাস্ট্রিয়াল এনগেজমেন্ট করতে পারি সেই পলিসি নিয়ে কাজ করতে হবে। সো যেটি আমি আগে বলছিলাম, আপনি কিছু শর্ট টার্ম গেইনের দরকার আছে, ভিজিবিলিটি, যেটা ইন্ডাস্ট্রি যাতে বেনিফিটটা ফিল করে, ওই ভিজিবিলিটিটা তৈরি করার জন্য আপনি ইনিশিয়ালি শুরু করেন, কিন্তু লং টার্ম আসলে এটি একটি স্ট্রাকচার্ড এনগেজমেন্ট পলিসি তৈরি করতে হবে। এবং ইন্ডাস্ট্রিকে আসলে অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে রাদার দ্যান ইউনিভার্সিটির ভিতরে একটি রিসার্চ এক্সেলেন্স সেন্টার না করে, এমন হতে পারে যে ইন্ডাস্ট্রির ভিতরেই তারা রিসার্চ এক্সেলেন্স সেন্টার তৈরি করতে পারেন, যেটিকে আপনার ইউনিভার্সিটির গ্রাজুয়েটদেরকে অ্যাক্সেস দিবেন। আচ্ছা, এটা কিন্তু খুব কমন বাইরে, যে আমার গ্রাজুয়েটরা আপনার স্যান্ডউইচ প্রোগ্রামে যাচ্ছে, স্পেসিফিক 3 মান্থ, 4 মান্থ, 6 মান্থ, 9 মান্থ প্লেসমেন্টে যাচ্ছে, তারা কিন্তু ওখানে কাজ করছে। আরেকটা জিনিস আছে কি, যে আপনাকে যেটি করতে হবে যে এনকারেজমেন্ট এবং ইনসেন্টিভ দিতে হবে। আমি অ্যাস্ট্রাজেনেকা, জিএসকে এদের সাথে খুব ক্লোজলি কাজ করি। আপনি শুনে অবাক হবেন যে অনেক সময় ওখানকার সিনিয়র ডিরেক্টর লেভেলের লোকজন আমাদেরকে অ্যাপ্রোচ করছেন, ওয়েদার আই ক্যান বি এ ভিজিটিং লেকচারার অ্যাট কিংস, ওয়েদার আই ক্যান বি এ ভিজিটিং প্রফেসর অ্যাট কিংস। তারা ওই যে ডেজিগনেশনটা তারা কিন্তু পছন্দ করে। যদি তানভীর সাজিব আজকে ঢাকা ইউনিভার্সিটির একজন ভিজিটিং প্রফেসর হয়, তার কিন্তু তার দায়বদ্ধতাটা বেড়ে যাবে, সে কিন্তু অনেক ইনক্লুসিভ ফিল করবে যে আমি ঢাকা ইউনিভার্সিটির
কারিকুলাম ডেভেলপমেন্টে কীভাবে রোল প্লে করতে পারি। তো এই জিনিসগুলো দুই দিক থেকেই হতে হবে, কিন্তু কাজটা শুরু করতে হবে। কাজটা যদি শুরু না হয় তাহলে কখনোই কিন্তু আমরা ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর মিরাজ রহমান, তানভীর সাজিব, দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি এত চমৎকার সমৃদ্ধ একটি আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের শিল্পক্ষেত্রের অন্যতম একটি উজ্জ্বল মুকুট হচ্ছে আমাদের ওষুধ শিল্প। সেখানে যদি আমরা পরবর্তী প্রজন্মের উন্নয়ন চাই এবং এগিয়ে যেতে চাই বিশ্ব দরবারে, তাহলে আমাদের একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি এই দুটো সেক্টরের ভেতরে যে সহযোগিতামূলক সম্পর্ক দরকার, সেখানে এখনই কিছু কিছু উদ্যোগ নিতে হবে, যেটি ডক্টর মিরাজ রহমান বললেন, এবং ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগিয়ে যেতে হবে। আমরা আশা করি যে সকলে মিলে সেই যাত্রায় আমরা একসাথে এগিয়ে যাব এবং বাংলাদেশকে পৌঁছে দেব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। সে আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষার প্রতিদিন।